রাজমাতা, এত সব গয়না জয়ীর জন্য বের করেছেন আপনি? হ্যাঁ যামিনী, এইসব গয়না জয়ীর জন্য। ওর জন্য এই গয়নাগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে। হ্যাঁ রানীমা, সেই সকাল থেকে শুরু করে তো এই বিকেল অবধি আপনি প্রতিটা বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে আর সবাইকে নিমন্ত্রণ করে এসেছেন। আমার মনে হয় আপনি শুধু শুধু এত কষ্ট করছেন রানীমা। এই তো মালিনী দিদি, দাসী, তোমরা দুজনেই এখানে আছো দেখছি। রাজবধূ, আসলে আমরা দুইজনেই আপনার কাছেই যাওয়ার জন্য আসছিলাম, কিন্তু আপনার এইখানে দেখতে পায়া থাইমা গিয়াছি। মাঝ হঠাৎ করে আমায় কেন যে জল আনতে পাঠালো সেটাই বুঝতে পারছি না। কখনো তো কোনোদিন সে আমাকে দিয়ে এতটুকু কাজও করায় না, আর তাছাড়া সে তো বলেও দিয়েছে। ওদিকে চাঁদনি ফুলকুমারীকে সাথে করে নিয়ে তাদের বাড়িতে যায়। আসুন, এটাই আমাদের বাড়ি। বাহ, তোমাদের বাড়ি তো বড্ড সুন্দর। তা তোমার মা কোথায়? তোমার মাকে দেখতে পাচ্ছি না যে। তোমার মাকে ডাকো। মা আছে হয়তো, বা একটু কাজে ব্যস্ত আছে। আমি আপনাকে বসার ব্যবস্থা করে দিই, তারপর মাকে ডাকছি। না না, আমার বসার ব্যবস্থা করা লাগবে না। তোমার মায়ের সাথে একটু কথা বলেই আমি চলে যাব। কি বলছেন কি? শুধু শুধু মায়ের সাথে কথা বলেই চলে যাবেন নাকি? না না, সেটা কি করে হয়? আজ আপনি আমাদের বাড়িতে অনেকটা সময় থাকবেন, আর তাছাড়া মা আপনাকে দেখলে কিছুতেই যেতে দেবে না। মা রান্না বান্না করবে, তারপর আপনি খাওয়া দাওয়া শেষ করে তারপর যেতে পারবেন, কারণ বাড়িতে অতিথি আসলে তাকে না খেয়ে যেতে দিতে হয় না, আর আপনি তো আমাদের অতিথি। কিন্তু মা, আমার যে হাতে সময় নেই, আমাকে যে তাড়াতাড়ি ফিরতে হবে। আমার কত কাজ পড়ে আছে বলো তো। মেয়ে মানুষের আবার কতটুকু কাজই বা পড়ে থাকে বলুন তো? বাড়ির কাজই তো ওই রান্না বান্না করা আর ঘর কন্যা সামলানো, এতটুকুই তো। আর আপনিও সেটাই করবেন, তো সেই কাজ করতে কি এমন বেশি সময় লাগবে? আপনি আমাদের বাড়িতে এসেছেন, এত তাড়াতাড়ি যেতে দিচ্ছি না। আমি এক্ষুনি মাকে ডাকছি। তার আগে বলুন তো, আপনার বাড়ি কোথায়? কেন, তুমি জানো না আমার বাড়ি কোথায়? ওই রাজবাড়ি তো আমার বাড়ি। কি? রাজবাড়িতে আপনার বাড়ি মানে? তাহলে কি আপনি আমাদের রাজ্যের মহারানী? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি এই রাজ্যের মহারানী ফুলকুমারী। কি বলছেন কি রানীমা? ক্ষমা করে দিবেন আমাকে, আমি না জেনে শুনে আপনার সাথে কেমন করে কথা বলে ফেলেছি। আপনি কোনো বেয়াদবি নেবেন না, আর তখন তো আমি আপনার নাম ধরেও ডেকে ফেলেছি। আমাকে ক্ষমা করে দেবেন। আসলে আমি বুঝতে পারিনি যে আপনি আমাদের রানীমা। তুমি আমার সাথে তো কোনো বেয়াদবি করলে না, উল্টে তুমি আমার প্রাণ বাঁচালে। তারপর তুমি আমার কাছে ক্ষমা চাইছো। তুমি একটা মিষ্টি মেয়ে, তোমার কোনো কথাই আমি রাগ করিনি। ঠিক আছে রানীমা, আমি এক্ষুনি মাকে ডাকছি। মা, ও মামা, কোথায় তুমি? এই দেখো, আমাদের বাড়িতে কে এসেছে। কে এসেছে রে মা? আর তোকে সেই কখন জল আনতে পাঠিয়েছি, এতক্ষণে তোর ফেরার সময় হলো। এই জন্যই তোকে আমি বাড়ির বাইরে কোথাও যেতে দিতে চাই না। এই কথা বলতে বলতে সোনালি ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পায় ফুলকুমারী তার বাড়িতে দাঁড়িয়ে আছে। ফুলকুমারীকে দেখেই সে চমকে যায়, আর ফুলকুমারীও সোনালীকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। কতটা সময় পার হয়ে গেল, এখনো তো রানীমা এলো না। তার তো এতটা সময় লাগার কথা নয়। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমিও ভাবছি। আর তাছাড়া আমি তো খুব ভালো করেই জানি সামনে আর সামান্য কিছুটা জায়গা, তারপরেই তো আমাদের রূপনগর রাজ্যের সীমানা। আর এই পথে যেতে তো বেশি একটা সময় লাগার কথা নয়। এই রাজ্যের সীমানার আর মাত্র কয়েকটা বাড়ি রয়েছে, সেই বাড়িতে নিমন্ত্রণ করতে আসতে রানীমার তো এতটা সময় লাগার কথা নয়। আচ্ছা, রানীমা তো মহিলা মানুষ, সে নিশ্চয় কোনো মহিলার সাথে গল্প করতে করতে এতটা দেরি করে ফেলছে। কতটা সময় হয়ে গেছে এটা হয়তোবা উনি খেয়ালই করছেন না। না 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 না, এটা কিছুতেই হতে পারে না। হ্যাঁ, আমাদের মহারানী মেয়ে মানুষ, কিন্তু তাতে করে তিনি তার সময় জ্ঞান কখনো ভুলে যাবেন না। তিনি খুব দায়িত্ববান, তিনি খুব ভালো করেই জানেন যে কতটা সময় পেরিয়ে গিয়েছে। নিশ্চয়ই অন্য কোনো কাজে তার দেরি হচ্ছে। কোনো কাজে দেরি হচ্ছে নাকি অন্য কোনো বিপদ আপদ ঘটলো সেটাও তো বুঝতে পারছি না। কারণ সামনে তো জঙ্গলের পথ, আর আমাদের মহারানী তো জঙ্গলের পথ ধরে এগিয়ে গিয়েছেন। জঙ্গলের ভিতরে তো যে কোনো বিপদ ঘটতেই পারে। হ্যাঁ হ্যাঁ সারথি, এই কথাটা কিন্তু তুমি মন্দ বলনি। এটা তো আমি একবারও ভেবে দেখিনি। তাহলে এখন আমাদের কি করা উচিত বলো তো? আমাদের কি একবার এগিয়ে গিয়ে দেখা উচিত যে রানীমা ঠিক কোথায় গেল?
আসলে আমিও তো বুঝতে পারছি না আমাদের কি করা উচিত। আর তাছাড়া আমাদের মহারানী তো বলে গেছেন আমাদেরকে এখানে অপেক্ষা করতে, তিনি নাকি ফিরে আসবে, কিন্তু এখনো ফিরে না আসতে দেখে তো সত্যিই বড্ড চিন্তা লাগছে দাসী। কিন্তু এখনো তো সন্ধ্যা লাগেনি, তাই না? আমরা বরং আর একটু সময় অপেক্ষা করে দেখি দেখি মহারানী ফিরে আসে কিনা। যদি এই সময়ের মধ্যেও মহারানী ফিরে না আসে, তাহলে আমরা এগিয়ে গিয়ে দেখবো যে রানীমা কোথায় আছে। আমাদের হাতে যেহেতু একটু সময় আছে, আমরা এই সময়টুকু বরং অপেক্ষা করি। হ্যাঁ হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। হয়তোবা এক্ষুনি রানীমা ফিরে আসতে পারে, তাই না? আমরা বরং দুজনে এখানে অপেক্ষা করি। কি বলছো কি গো, এত গহনা? হ্যাঁ, সেটা তো হতেই পারে, রাজকন্যা বলে কথা। রাজকন্যার যদি এত গহনা না থাকে তাহলে কি হয় নাকি? তারপর আবার রাজকন্যার বিবাহ, তার শরীরের ওজনেই তো তার গহনা থাকবে, তাই না? সত্যি রাজকন্যাদের কি ভাগ্য, তাই না? আর আমাদের ভাগ্য দেখো, তোমাকে সেই কবে থেকে বলছি আমার জন্য একটা সাতনুরি হার বানিয়ে দাও, কিন্তু তুমি আমাকে এতটা দিন ধরে ঘুরিয়েই যাচ্ছ, এখন পর্যন্ত আমার সাতনুরি হার বানিয়ে দিলে না। সাতনুরি হার বানাতে কত অর্থের প্রয়োজন সেটা তুমি জানো? এই সাতনুরি হার তো রানী রাজকন্যারা পরে, এটা এনে দেওয়ার মতো ক্ষমতা তো আমার নেই, কারণ আমি তো সামান্য এই রাজ্যের একজন সেনাপতি, এছাড়া আর কিছুই নয়। তাছাড়া আমার যতটুকু সামর্থ্য আছে তাতেই তো তোমাকে অনেক গহনা আমি বানিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো দিয়েছই, সেই অনেক বছর আগে, নতুন করে তো আর কিছুটি দাওনি। আচ্ছা, এক কাজ করো, রাজকন্যা জয়ীর বিয়েতে পরার মতো আমাকে এক সেট নতুন গয়না বানিয়ে দিতে হবে কিন্তু তোমাকে। না না, সেটা তো কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমার হাতে এখন অর্থকড়ি কিছুই নেই। তোমার যা আছে সেই পুরনো গয়নাগুলো আমাকে দিও, সেগুলো আমি পলিশ করে এনে দেব, সেগুলোই তুমি বিয়েতে পরবে, কেমন? ওই পুরনো গয়নায় দেখছি পলিশ করে পরতে হবে, এছাড়া তো আর কোনো উপায় দেখছি নে। কত শখ করেছিলাম জহির বিয়েতে নতুন গয়না পরে নতুন করে সাজবো, কত আনন্দ করব, সেসবের কিছুটি তো হবে না। যামিনী, আমি মাঝে মাঝে তোমার কথাবার্তা শুনে না ভীষণ অবাক হয়ে যাই। ও গয়না নিয়ে পড়ে আছো, আরে সামান্য ওই গয়না নিয়ে এত ভাবলে চলবে? বলো, তুমি ধৈর্য ধরো, তুমি তোমার চাওয়ার থেকে অনেক বেশি পাবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি জানি, তবে আর কতদিন এভাবে ধৈর্য ধরে থাকতে হবে বলো তো? আমি যে আর ধৈর্য রাখতে পারছি না। খুব বেশি দিন না, আমার মনে হচ্ছে এবার আমাদের ধৈর্যের অবসান খুব তাড়াতাড়ি ঘটবে, আর তোমার সব স্বপ্ন পূরণ হবে। তাই যেন হয় সেনাপতি মশাই, তাই যেন হয়। দিদিমা, ও দিদিমা, কোথায় তুমি? ও আচ্ছা, তুমি তো দেখছি তোমার কক্ষে আছো। হ্যাঁ দিদি ভাই, আমি আমার কক্ষে আছি, কিন্তু কেন, কি হয়েছে কি? তুমি এভাবে তাড়াহুড়ো করে আমার কক্ষে এলে যে, কিছু হয়েছে নাকি? কি করব বলো তো, সেই সকাল থেকে মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। মাকে আমার ভীষণ দরকার, মা আমাকে না একটুও সময় দেয় না, সারাক্ষণ শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর আজ সকাল থেকে তো তার কোনো পাত্তাই নেই। সেই সকালবেলা মণিমাকে বলে গেল মণিমা যেন আমার খেয়াল রাখে, তারপর সারাটা দিন পার হয়ে গেল, মণিমাও চলে গেল। এখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যাচ্ছে, তারপরও মা রাজপ্রাসাদে কেন ফিরছে না বলো তো? ফিরে আসবে দিদি ভাই, তোমার মায়ের কাজ শেষ হলে সঠিক সময়ে ফিরে আসবেই। সে তো বুঝতেই পারছি কাজ শেষ হলে ফিরে আসবে, কিন্তু এতটা সময় কি তার কাজ শেষ হয়নি? আর তাছাড়া মা নিজেই বা কেন যাবে রাজ্যের প্রজাদের কাছে নিমন্ত্রণ করার? রাজ্যে কত লোক আছে, তাদেরকে পাঠিয়ে তো নিমন্ত্রণ করলে হয়ে যেত, তা না, মাঝে 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 একটু বেশি বেশি করে। কখনো কখনো মনে হয় মা ঠিক করছে, আবার কখনো কখনো মনে হয় মা একদম ঠিক করছে না।
না না দিদি ভাই, মায়ের প্রতি এতটা অবিশ্বাস রেখো না। তোমার মা যখন যেটা করে অনেক চিন্তা ভাবনা করে ভেবেই করে, আর সে কখনো কোনো দিনও কোনো ভুল কাজ করেনি। সে সঠিক সময় সঠিক কাজই করেছে। আর তাছাড়া তুমি মায়ের মতো হতে শেখো। তোমার মুখে এমন কথা মানায় না দিদি ভাই, কারণ তুমি তো ফুলকুমারী মেয়ে, তাই না? ফুলকুমারীর মতোই তো তোমাকে হতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু মাকে না অনেকক্ষণ ধরে পাচ্ছি না, তাই মাথাটা ঠিক ছিল না, তাই এমন কথাবার্তা বলে ফেলেছি। তুমি কিচ্ছু মনে করো না, আর মাকে এসব কিছু বলো না কিন্তু, তাহলে মা আবার কষ্ট পাবে। আর মায়ের জন্য তো আমারও চিন্তা হয়, তাই না? সে কখন বেরিয়েছে, এখন বিকেল হয়ে গেল, এখনো তার ফিরে আসা উচিত ছিল, তাই না? রূপনগর রাজ্য কি আর ছোটখাটো রাজ্য দিদি ভাই? কত বড় রাজ্য বলো দেখি। এই রাজ্যে সকল মানুষের বাড়ি গিয়ে নিমন্ত্রণ করতে আসার কথা তো আর চারটেখানি কথা নয়, তাই তো একটু সময় লাগবেই। তবে তুমি দেখবে কিছুক্ষণের মধ্যেই তোমার মা রাজপ্রাসাদে ফিরে আসবে। তাহলে তো ভালোই হয়, কি আর করার। আমি বরং আমার কক্ষে গিয়ে মায়ের জন্য অপেক্ষা করি। দিদিমা, মা ফিরলে কিন্তু বলবে সে যেন সাথে সাথে গিয়ে আমার সাথে দেখা করে, ঠিক আছে? আচ্ছা দিদি ভাই, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি হলো কি মালিনী দিদি, তুমি একাই চলে এলেছে? তোমাকে না বলেছিলাম রাজকুমারকে খবর দিতে, কিন্তু রাজকুমার এতটা সময় পার হয়ে যাওয়ার পরও আমাদের সাথে দেখা করতে এলো না। তুমি কি রাজকুমারকে খবর দাওনি? হয় রাজবধূ, আমি তো রাজকুমারকে অনেক আগেই খবর দিয়েছিলাম, সে আমার কোনো কথার উত্তরই দেয়নি। তারপর অনেকটা সময় খেয়াল করে দেখলাম তিনি তার কক্ষে থেকে বেরিয়ে হচ্ছেন না। তখন আমি আবারও গিয়েছিলাম খবর দিতে। আমি ভেবেছিলাম তিনি হয়তোবা সে সময় খেয়াল করেনি, তাই তাকে আবারও ডাকতে গিয়েছিলাম, কিন্তু তিনি এবার অনেক বিরক্ত হয়েছেন। তিনি আমার সাথে একটু রাগারাগিও করেছেন, আর আমাকে বলেছেন আমি যেন তাকে ডাকতে আর তার কক্ষে না যাই। সেই খবরটাই আমি আপনাকে দিতে আইলাম। কি বলছো কি মালিনী দিদি, রাজকুমার প্রীতম তোমার সাথে এমন আচরণ করেছে? এটাও মোটেও ঠিক করেনি। দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে রাজকুমারের সাথে কথা বলছি। রাজবধূ, একখানা কথা কই, এই মুহূর্তে রাজকুমারের সাথে আপনার কোনো কথা কওয়াটা মনে হয় ঠিক হইব না, কারণ রাজকুমার প্রীতমরে দেখা মনে হইল তার মনটা ভীষণ খারাপ। আর শুধু তাই নয়, সে সারাটা দিন নাকি আজকে কোনো খাবারও খায় নাই। কি বলছো কি, রাজকুমার প্রীতম আজ সারাদিন কিছু খায়ওনি? রাজবধূ, কিছু তো খাই নাই। আমার তো মনে হইতাছে কোনো কারণে রাজকুমারের মনটা খারাপ। আপনারা তাকে একটু সময় দেন, তারপর তার সাথে খোলাখুলি ভাবে কথা কয়া তার মনের অবস্থাটা জানার চেষ্টা করুন, সে কেন এইভাবে মন খারাপ করে আছে। আমি তো এর আগে রাজকুমারকে কতবার দেখেছি, তার মতো হাসি খুশি প্রাণোচ্ছল রাজকুমার খুব কমই আছে। সে হঠাৎ করে এইভাবে চুপচাপ হয়ে গেল কেন, সেটা আপনাকেও জানা দরকার। কি হলো কি ফুলপরি, আমার কথা মিলল তো? দেখলে তো প্রীতম কেমন মন খারাপ করে আছে। সে নাকি আজ সারাদিন কিছুই খায়নি, এমনকি দাসীদের সাথেও খারাপ ব্যবহার করেছে। আমার মনে হয় তোমার এই বিয়ের ব্যাপারটা নিয়ে আর একটিবার ভাবা উচিত। এভাবে ছেলেটার উপর জোর করে সবকিছু চাপিয়ে দিও না। সত্যি কি তাহলে আমরা প্রীতমের উপর একটু বেশি চাপ সৃষ্টি করে ফেলছি? আমাদের সিদ্ধান্ত ওর উপর চাপিয়ে দিচ্ছি। আমার তো এখন মনে হচ্ছে আমার প্রীতমের সাথে কথা বলা উচিত। মালিনী দিদি কি বলে গেল শুনলে না? তুমি একটু অপেক্ষা করো, আজকে রাতটা ওকে একটু একা একা থাকতে দাও, তারপর কাল সকালে গিয়ে তুমি ওর সাথে কথা বলো, কেমন? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তাহলে আজ রাতটাও একটু একাই থাক। সোনালি, তুমি তুমি এখানে? এ কি, আমি যে ভয়টা পেয়েছিলাম সেটাই তো সত্যি হলো। সত্যি তো ফুলকুমারী এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। এখন তো সে আমাকে অনেক প্রশ্ন করবে। আমি তার সব প্রশ্নের উত্তর কিভাবে দেব? মা, রানীমা তোমার নাম ধরে ডাকলো।
তার মানে রানীমা তোমাকে আগে থেকেই চেনে, তাই না? কিন্তু তুমি তো আমাকে কখনো বলনি যে রানীমা তোমার পরিচিত। সোনালি, তোমরা এখানে রয়েছো? আর জানো সোনালি, আমরা তোমাকে কত খুঁজেছি, কোথাও তোমাকে খুঁজে পাইনি। চন্দ্রকুমার, আমি, প্রহরীরা তোমাদের এত জায়গায় খুঁজেছি, কিন্তু তোমাদের কোনো জায়গায় কোনো খোঁজ পাইনি। এমনকি এখনো মাঝে মধ্যে মহারাজ বা আমি তোমাদের খোঁজ করি, কিন্তু তোমরা যে এখানে আছো সেটা তো জানি না। কিন্তু সোনালি, সেদিন কি হয়েছিল যে সেদিন তোমরা ওভাবে কাউকে কিছু না বলে চলে এসেছিলে রাজপ্রাসাদ থেকে? আমরা কি কোনো অপরাধ করেছিলাম? যদি আমাদের কোনো অপরাধ থাকতো বা আমাদের কোনো আচরণ তোমার খারাপ লাগলে তাহলে সেটা আমাদেরকে বলতে, কিন্তু এইভাবে চলে আসাটা মোটেও ঠিক হয়নি তোমাদের। আর আমরা তো তোমাদের খুব কাছের মানুষ আর আপন মানুষ মনে করেই তো তোমাদেরকে রেখেছিলাম, আর আমাদেরকে ছেড়ে এসে তোমরা এরকমটা করেছো, এটা মোটেও ঠিক করনি। আমরা ভীষণ কষ্ট পেয়েছি। আসলে মহারানী, আসলে কিন্তু এ কি মহারানী মহারানী করছো? তোমাকে কিচ্ছু বলতে হবে না। আর এই যে এই মিষ্টি মেয়ে, এই মিষ্টি মেয়েটা বুঝি তোমার মেয়ে? হ্যাঁ, ও আমার মেয়ে চাঁদনি। বাহ, খুব ভালো মেয়ে, একেবারেই তোমার মতো হয়েছে। দেখো, সারাটা জীবন ধরে আমরা তোমাদের কাছে ঋণী হয়েই গেলাম। আমার চন্দ্রকুমারকে আমি হারিয়ে ফেলেছিলাম, তোমরা আমার চন্দ্রকুমারকে নদীর পাড় থেকে কুড়িয়ে তার জীবন বাঁচিয়েছিলে, আর আবার আমার চন্দ্রকুমারকে আমাকে খুঁজে পেতে সাহায্য করেছিলে, ওকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিলে, আর আমরা দুজনে এক হতে পেরেছিলাম। আর এখন তো আমি তোমাদের বাড়িতে আসার আগে একটা সাপ আমাকে আক্রমণ করেছিল, আর তোমার মেয়ে সেই সাপের হাত থেকে আমার জীবন রক্ষা করেছে। সত্যি, তোমাদের যে এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তবে যাই হোক, এবার যেহেতু তোমাদেরকে আমি খুঁজে পেয়েছি, তাহলে তোমাকে আমি আর কোনো প্রশ্ন করতে চাই না, আর কোনো বিব্রতকর অবস্থাতেও ফেলতে চাই না, আর কোনো কথাও শুনতে চাই না। তোমার বাবাকে এবং তোমার মেয়েকে সাথে করে আমি রাজপ্রাসাদে নিয়ে যাব। এরপর থেকে তোমরা সবাই রাজপ্রাসাদে থাকবে, আর কোথাও যাবে না। কি বলছেন কি মহারানী? এটা কি করে হয়? আমি আমার বাড়ি ঘর ছেড়ে রাজপ্রাসাদে গিয়ে কি করে থাকবো? আমরা এখানে ভালো আছি। না না, আজ আর আমি তোমাদের কোনো কথা শুনবো না। তোমাকে যেহেতু এতদিন পর আমি খুঁজে পেয়েছি, তোমাদের ঋণ শোধ করার এত বড় সুযোগ আমি কখনোই হাতছাড়া করব না। তোমাদেরকে আমার সাথে যেতেই হবে সোনালি, যেতেই হবে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।